হ্যালো স্টুডেন্টস, এডুমন্ত্রা ইউটিউব চ্যানেলের আরও একটা ইনফরমেটিভ সেশনে তোমাদেরকে মোস্ট ওয়েলকাম। রিসেন্টলি খুব গুরুত্বপূর্ণ একটা ইভেন্ট ঘটেছে, সেইটা নিয়েই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের ইন্ডিয়ার ন্যাশনাল অ্যাকোয়াটিক অ্যানিম্যাল হচ্ছে গ্যাঞ্জেটিক ডলফিন, যেটা এই গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা রিভার সিস্টেমে এবং ইন্ডিয়ার আরও অনেক রিভারে পাওয়া যায়। তো সেই যে গ্যাঞ্জেটিক ডলফিন, যেটা আমাদের ন্যাশনাল অ্যাকোয়াটিক অ্যানিম্যাল, তাকে প্রথম ট্যাগিং করা শুরু হয়েছে। এবং কোন স্টেট সেটা করা শুরু করেছে না, সেটা হচ্ছে আসাম। আসাম প্রথম এই গ্যাঞ্জেটিক রিভার যে ডলফিন, তাতে ট্যাগিং করা শুরু করেছে। এবং এটা একটা স্যাটেলাইট ট্যাগিং, অর্থাৎ আমরা এখন থেকে স্যাটেলাইটের মাধ্যমে অবজার্ভ করতে পারবো যে এদের নেচার কীরকম, বিহেভিয়ার কীরকম, কী তারা সারাদিন করে, কোথায় যায়, সেই সমস্ত কিছু। এবং এটা ইন্ডিয়াতে ফার্স্ট টাইম হয়েছে, তাই জন্য এই ইভেন্টটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই যে গ্যাঞ্জেটিক ডলফিন, তারা কেন আমাদের কাছে এত প্রেশাস। এবং এটা কিন্তু IUCN এর এন্ডেঞ্জার্ড লিস্টেও উঠে গেছে, অর্থাৎ তাদের সংখ্যা কিন্তু অনেক দিন ধরেই কমছে। এবং এই যে গ্যাঞ্জেটিক ডলফিন, তাদের নেচার, বিহেভিয়ার ছাড়াও তাদের কি এমন স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক রয়েছে যেটার জন্য এটা এত ফেমাস, এবং তাছাড়া কোথায় কোথায় এরা পাওয়া যায়, এবং তার সাথে সাথে এই যে ট্যাগিং করা শুরু করেছে আসাম, এখানে কোন কোন ইনিশিয়েটিভ কিভাবে নেওয়া হয়েছে এবং কোন রিভারে প্রথম এই ডলফিনকে ট্যাগিং করা শুরু হয়েছে, সেই সমস্ত কিছু। তো আগামী দিনে তোমাদের যে কম্পিটিটিভ এক্সামগুলো হতে চলেছে, সেখানে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে এই টপিকটা থেকে কোশ্চেন আসবেই, এটা একদম গ্যারেন্টিড। হতে পারে যে কোন স্টেট শুরু করেছে, হতে পারে যে কোন রিভারে শুরু করা হয়েছে, অথবা ন্যাশনাল অ্যাকোয়াটিক অ্যানিম্যাল কবে ডিক্লেয়ার করা হয়েছে, বা কোথায় কোথায় এই গ্যাঞ্জেটিক ডলফিনকে পাওয়া যায়, অথবা ইন্ডিয়াতে গ্যাঞ্জেটিক ডলফিন ছাড়া আর অন্য কোনো টাইপের ডলফিন পাওয়া যায় কিনা। তো সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব, তাই জন্য আগামী দিনের পরীক্ষাগুলোর জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং তার সাথে সাথে মিসলেনিয়াস যে মেন্স আসছে 2025 সালে হবে, তার সাথে সাথে ডেসক্রিপটিভ হয়ে যাবে 2025 সাল থেকে WBCS মেন্স, এবং ইউপিএসসির পার্সপেক্টিভ থেকেও কিন্তু এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট। তো চলো আজকের মেন টপিকে যাওয়ার আগে তোমাদেরকে বলি যে WBCS 2025 সাল থেকে মেন্স যে ডেসক্রিপটিভ হয়ে যাচ্ছে, তার জন্য এখন থেকেই আমাদের কিন্তু প্রিপারেশান নেওয়া শুরু করতে হবে, কারণ অনেকটাই WBCS এবার ইউপিএসসি স্টাইলে হয়ে যাবে, ইউপিএসসির প্যাটার্নে হয়ে যাবে। তো সেই জন্য এডুমন্ত্রায় নতুন ব্যাচ WBCS 2025কে টার্গেট করে সরস্বতী পুজোর পর থেকেই কিন্তু স্টার্ট হবে। তোমরা যারা যারা সিরিয়াস অ্যাসপিরেন্ট আছো, তারা এখন থেকেই প্রিপারেশান নেওয়া শুরু করো, এবং এডুমন্ত্রার সাথে বাকি ডিটেলস যদি জানতে চাও, তাহলে অবশ্যই এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করো। তার পাশাপাশি এই বছর রেলের গ্রুপ ডির প্রচুর ভ্যাকেন্সি বেরিয়েছে, প্রায় 32,000 প্লাস। তার জন্য কিন্তু ফর্ম ফিল আপ 26শে জানুয়ারি থেকে মোস্ট প্রবলি শুরু হচ্ছে, এবং নতুন ব্যাচও কিন্তু তখন থেকেই শুরু হয়ে যাচ্ছে। তাই তোমরা যারা যারা রেলের গ্রুপ ডি দেবে, তারাও এডুমন্ত্রার সাথে কন্ট্যাক্ট করতে পারো, এই নতুন ব্যাচে জয়েন করে যাও, কারণ আমরাও চাই সেন্ট্রালের এক্সামগুলোতে বাংলার থেকে অনেক বেশি ছেলেমেয়ে আরও পাও। তো ঠিক আছে, চলো আমরা আমাদের টপিকে ফিরে আসি। প্রথম কথা যেটা বলছিলাম, যে এই যে গ্যাঞ্জেটিক রিভার ডলফিন, এদের সম্বন্ধে আগে আমরা একটু এদের ক্যারেক্টারিস্টিক জানি, এরা কি রকম, কেন এদেরকে আমরা এত প্রায়োরিটি দেব। তা প্রথম কথা হচ্ছে, বলা হয় যে গ্যাঞ্জেটিক ডলফিন আর এসেনশিয়ালি ব্লাইন্ড, অর্থাৎ এদের চোখের যে ক্ষমতা সেটা খুবই কম, তাই এরা কিন্তু চোখ দিয়ে ঠিক দেখতে পায় না। এরা অ্যাকচুয়ালি দেখো, তাদের ল্যাক অফ লেন্সেস রয়েছে, অর্থাৎ লেন্স নেই তাদের, সেই জন্য তারা কোনো ইমেজকে ফোকাস করতে পারে না। কিন্তু তাদের অপটিক নার্ভ এবং রেটিনা কিন্তু প্রেজেন্ট থাকে, যাতে তারা শুধুমাত্র লাইট আর ডার্কনেস এইটুকু ডিফারেন্স করতে পারে। সেই জন্য আমরা কিন্তু এই গ্যাঞ্জেটিক ডলফিনকে অলমোস্ট ব্লাইন্ডই বলে থাকি। আর কি, তাদের বডি এরকম ধরনের দেখতে হয়, এই যে মুখের দিকটা এরকম লম্বা হয়, সামনের দিকে দুটো জজের দাঁত এদের দেখতে পাওয়া যায়। তাছাড়াও এরকম একটা ফ্যাটি টাইপের বডি হবে, স্টকি বডি হবে, রাউন্ডেড বেলি হবে, এবং এই যে ফ্লিপার যে টেল, এই দু সাইডে যে ফ্লিপার, এগুলো বেশ বড় বড় হবে, ঠিক আছে। তার কারণ কি, এবং এই যে মোটামুটি ব্রাউনিশ কালারের দেখতে হয়, চকলেট ব্রাউন টাইপের। জেনারেলি এদেরকে সিঙ্গেল ট্রাভেল করতে দেখা যায়, অথবা পেয়ারে, কিন্তু এরা চট করে দল বেঁধে কিন্তু এদেরকে দেখতে পাওয়া যায় না। আর তাদের এই যে ফ্লিপার যেগুলো, সেগুলো এত বড় বড় কেন হয়ে থাকে, যাতে তারা কাদা জলের মধ্যে ঠিকঠাকভাবে সেগুলোকে ইউজ করে মুভ করতে পারে। সেই জন্য তাদের ফ্লিপারগুলো কিন্তু অর্থাৎ অভিযোজন হয়ে এরকম বড় হয়ে গেছে।
আর চোখের কথা তো বললামই, এই যে ইভলিউশনটা, এই যে তাদের যে অলমোস্ট যে তারা ব্লাইন্ড হয়ে গেছে, অর্থাৎ তাদের চোখ দিয়ে যে তারা ইমেজকে ভালো করে ফোকাস করে দেখতে পারে না, সেইটা কিন্তু তাদের একটা ইভলভ হয়েছে, ঠিক আছে, তাদের একটা ইভলিউশন হয়েছে। কেন হয়েছে ইভলিউশনটা? কারণ তারা অ্যাকচুয়ালি এই কাদা জলের মধ্যে বেশি থাকে, ক্লিন ওয়াটারের মধ্যে থাকে না, তাই জন্য তাদের এই চোখের যে ক্ষমতাটা সেটাও কিন্তু ইভলভ করে গেছে, যাতে মাডি ওয়াটারে তারা নেভিগেশন এমনিও করতে পারছিল না চোখ থাকলেও। তো যেহেতু তাদের চোখের দৃষ্টিটা এতই কম, তাই জন্য তাদের নেভিগেশন এবং হান্টিংয়ের জন্য তারা কি ইউজ করে থাকে না, তারা কিন্তু আমাদের সোনারের যে টেকনোলজি, অর্থাৎ সুপারসোনিক যে ওয়েভ, সেই সোনার টেকনোলজি দিয়ে কিন্তু তারা নেভিগেশন করে থাকে। তাই জন্য তারা আলট্রাসাউন্ড এমিট করতে পারে এবং সেটা বাউন্স ব্যাক হয়ে যদি তাদের কাছে ফেরে, তাহলে তারা বুঝতে পারে যে সেখানে কোনো একটা কিছু অবজেক্ট আছে। তাহলে এই যে ফিচার বলো বা ক্যারেক্টারিস্টিক বলো, এইটা কিন্তু শুধুমাত্র গ্যাঞ্জেটিক ডলফিনেই দেখতে পাওয়া যায়। সেই জন্য গ্যাঞ্জেটিক ডলফিন আমাদের কাছে এত বেশি ইম্পর্ট্যান্ট এবং তাদেরকে অবশ্যই প্রিজার্ভ করা প্রয়োজন, ঠিক আছে। তো তারা, আমরা কি বলবো না, তারা নেভিগেট করতে পারে থ্রু ইকোলোকেশন, অর্থাৎ তারা এমিট করে আলট্রাসাউন্ড এবং সেটা বাউন্স ব্যাক করে আসে, রিফ্লেক্ট হয়ে যদি ফিরে আসে, তাহলে তার মাধ্যমে তারা ডিটেক্ট করতে পারে কোনো অবজেক্টকে এবং এভাবেই তারা কিন্তু নেভিগেট করে মাডি ওয়াটারের মধ্যে। তো আমরা বলবো যে ইকোলোকেশন অথবা আলট্রাসোনিক যে আমাদের হাইলি ডেভেলপ যে সোনার টেকনোলজি, সেটাই কিন্তু এদের মধ্যে ন্যাচারালি আছে। এটাই সব থেকে বড় আশ্চর্যের। এই গ্যাঞ্জেটিক ডলফিনের সাইন্টিফিক নেম হচ্ছে প্ল্যাটানিস্টা গ্যাঞ্জেটিকা গ্যাঞ্জেটিকা। আচ্ছা, এদের থ্রেট কি? খুব ইম্পর্টেন্ট আমাদের, যে এদের আমরা লাস্ট কয়েকটা ডিকেড ধরে হিউজ ডিক্লাইন দেখতে পারবো, এদের সংখ্যা অনেক কমে গেছে। তার কারণ কি? প্রথম কথা হচ্ছে পোচিং, ঠিক আছে, ইললিগাল পোচিং। তারপরে হচ্ছে হ্যাবিটেট ডিগ্রেডেশন, তাদের যে হ্যাবিটেশন সেটা বিভিন্ন কারণের জন্য আস্তে আস্তে ডিগ্রেড করে গেছে। যেমন আমরা বলতে পারি যে ওয়াটার ডেভেলপমেন্ট প্রজেক্ট, এই যে এত মাল্টিপারপাস প্রজেক্ট হচ্ছে, এত ড্যাম হচ্ছে, তাদের যে ন্যাচারাল যে ওয়েটা, অর্থাৎ যতটা জায়গার মধ্যে তারা চলে ফিরে বেড়ায় সেগুলো ব্লক হয়ে যাচ্ছে, সেইটা একটা কারণ। তাছাড়া হচ্ছে পলিউশন, এক্সট্রিম পলিউশন, যে সমস্ত রিভারগুলো কোনো না কোনো সিটির পাশ দিয়ে রয়েছে বা ইন্ডাস্ট্রিয়াল রিজিয়ন রয়েছে, সেই জায়গায় হিউজলি হাইলি পলিউটেড, এবং সেই পলিউশন, ওয়াটার পলিউশন, এটা একটা কারণ। তাছাড়া আমরা বিভিন্ন জায়গায় যে জাল ফেলে, বড় বড় জাল ফেলে মাছ ধরি, সেই জায়গায় জালের মধ্যে কখনো কখনো এই ডলফিন যদি আটকে গিয়ে মারা যায়, সেটাও তাদের সংখ্যাকে কমিয়ে দিচ্ছে। প্রোটেকশন স্ট্যাটাস যেটা বললাম, IUCN এর লিস্টে এদেরকে এখনো অবধি ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড ইন ইন্ডিয়া বলে ডিক্লেয়ার করা হয়েছে, ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড। আচ্ছা, কনজারভেশন ইনিশিয়েটিভ, তাহলে এদেরকে বাঁচানোর জন্য আমরা আজ অবধি কী কী ইনিশিয়েটিভ নিয়েছি না, আমরা 2009 সালে মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্ট স্বাভাবিকভাবেই কি ডিক্লেয়ার করেছে না, একে ন্যাশনাল অ্যাকোয়াটিক অ্যানিম্যাল অফ ইন্ডিয়া। তোমাদের জিজ্ঞেস করা হতে পারে যে কত সালে গ্যাঞ্জেটিক রিভার ডলফিনকে আমরা ন্যাশনাল অ্যাকোয়াটিক অ্যানিম্যাল হিসেবে ডিক্লেয়ার করেছি, তো সেটা হচ্ছে 2009 সালে। এবং এই যে ডিসিশনটা নেওয়া হয়েছিল যে এইটাকে ন্যাশনাল অ্যাকোয়াটিক অ্যানিম্যাল হিসেবে চিহ্নিত করা হোক, তার পেছনে কারণ কি ছিল? তার পেছনে মেন কারণ ছিল কিন্তু এই যে স্পেসিস, তাদের যে এক্সটিংশন হয়ে যাচ্ছিল, তার থেকে বাঁচানোর জন্য, এবং আমাদের এই গঙ্গা রিভারের ওয়াটারের কন্ডিশন কীরকম, গঙ্গা রিভারের হেলথ কীরকম, সেইটার একটা ইন্ডিকেটার হিসেবে কিন্তু ডিনোট করা হয়েছিল এই রিভার ডলফিনকে। অর্থাৎ যদি গ্যাঞ্জেটিক রিভার ডলফিনের সংখ্যা আস্তে আস্তে বাড়ে, তাহলে আমরা বুঝবো যে গঙ্গার ওয়াটার, তার যে কোয়ালিটি সেটা ভালো আছে, আর যদি ডিক্লাইন করে যায় তার মানে ওয়াটারও আরও বেশি পলিউটেড হয়ে গেছে। তো সেই জন্য এদেরকে এক্সটিংশন থেকে বাঁচাতে এবং গঙ্গা রিভারের যে ওয়াটারের হেলথ, তার একটা ইন্ডিকেটর হিসেবে আমরা কিন্তু ডিনোট করতে গিয়ে এই অ্যানিম্যালটাকে, এই গ্যাঞ্জেটিক রিভার ডলফিনকে আমরা ন্যাশনাল অ্যাকোয়াটিক অ্যানিম্যাল হিসেবে 2009 সালে ডিক্লেয়ার করেছি। এবং প্রজেক্ট ডলফিন, যেমন প্রজেক্ট টাইগার, প্রজেক্ট এলিফ্যান্ট বিভিন্ন ইয়ারে নেওয়া হয়েছে, সেরকম প্রজেক্ট ডলফিন এটা কিন্তু 2020 সালের 15ই আগস্ট থেকে স্টার্ট হয়েছে প্রজেক্ট ডলফিন। এবং তার সাথে আমরা সবথেকে বড় ইন্ডিয়াতে গ্যাঞ্জেটিক ডলফিন যে স্যাংচুয়ারি বা মেরিন স্যাংচুয়ারি, সেটা কোথায় রয়েছে না, বিহারে রয়েছে, যার নাম হচ্ছে বিক্রমশিলা গ্যাঞ্জেটিক ডলফিন স্যাংচুয়ারি।
এবং এটা বিহারের ভাগলপুরে রয়েছে গঙ্গা রিভারে 60 কিলোমিটার মতো স্ট্রেচ। এটাকে আমরা ডিক্লেয়ার করেছি গ্যাঞ্জেটিক ডলফিন স্যাংচুয়ারি হিসেবে, ঠিক আছে, ভাগলপুর ডিস্ট্রিক্টে রয়েছে। আর ন্যাশনাল গঙ্গা রিভার ডলফিন ডে আমরা কবে সেলিব্রেট করে থাকি না অক্টোবর 5। অক্টোবর 5-এ আমরা ন্যাশনাল ডলফিন ডে হিসেবে সেলিব্রেট করি। আর কোথায় বললাম তাহলে, বারাণসীতে মনে রাখবো আমরা টার্টেল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি রয়েছে, আর বিক্রমশিলা গ্যাঞ্জেটিক ডলফিন স্যাংচুয়ারি বিহারের ভাগলপুরে রয়েছে। বেশ, আমরা এরপরে এমনিও তোমাদেরকে দেখাচ্ছি যে কোথায় কোথায় আমরা এই গ্যাঞ্জেটিক ডলফিনকে পেয়ে থাকি ইন্ডিয়া এবং ইন্ডিয়ার বাইরেও পাওয়া যায়, ঠিক আছে। তো এখানে যেটা বলছে যে ন্যাশনাল ওয়াটারওয়ে 1, ন্যাশনাল ওয়াটারওয়ে 1 কোথায় রয়েছে না গঙ্গা রিভারে রয়েছে। এলাহাবাদ বা প্রয়াগরাজ থেকে শুরু করে আপ টু হলদিয়া বা গঙ্গাসাগর অবধি রয়েছে। এই যতটা ন্যাশনাল ওয়াটারওয়ে 1 রয়েছে ততটা নেভিগেবল। এই জায়গায় প্রচুর বড় বড় লঞ্চ বলো, ঠিক আছে, বিভিন্ন বোট বলো, এইগুলো প্রচুর চলাচল করে, নৌকা তো করেই। তো সেইটা কতটা হ্যাম্পার করছে এই গ্যাঞ্জেটিক ডলফিনের পপুলেশনকে, ঠিক আছে। যেহেতু এই পার্টটা নেভিগেবল হিসেবে ডিক্লেয়ার করেছি এবং আমরা অনেক মানে লঞ্চ টঞ্চ এগুলো প্রচুর চলাচল করছি, তাহলে তার এফেক্টেও কিন্তু তাতে ধাক্কা খেয়েও বলো বা তাতেও গ্যাঞ্জেটিক ডলফিন কিন্তু অনেক মারা যাচ্ছে বা আহত হচ্ছে। আচ্ছা, নেক্সট যাওয়ার আগে তোমাদের বলে দিই যে মিসলেনিয়াস মেন্স 2024-এ প্রিলি হয়ে গেল, 25 সালে মেন্স হতে চলেছে। তার জন্য কিন্তু এডুমান্ত্রায় ব্যাচ অলরেডি শুরু হয়ে গেছে, 1 উইক হলো। তোমরা যারা যারা ইন্টারেস্টেড এবং জয়েন করতে চাইছো তারা কিন্তু আর দেরি করো না। এখানে কিন্তু প্রতিটা সাবজেক্ট ডেসক্রিপটিভ ওয়েতে হয় মিসলেনিয়াস মেন্স, ডিটেলসে হচ্ছে ইনক্লুডিং ইংলিশ বেঙ্গলি। প্রতি সপ্তাহে কিন্তু মক টেস্ট হচ্ছে, কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে, এবং তার সাথেও তোমরা মিসলেনিয়াস মেন্সের আগে কিন্তু প্র্যাকটিস মক হিসেবে টোটাল যেরকম ধরনের কোশ্চেন হবে সেট ওয়াইজ সেরকমও কিন্তু 10টা সেট এখানে পেয়ে যাবে। তো খুবই কম ফিজে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ এটা, মান্থলি ফিজেরও ব্যবস্থা রয়েছে। যারা ইন্টারেস্টেড তারা কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করো। এবং তার সাথে সাথে রেলের গ্রুপ ডি যেরকম বলছিলাম, এবং 2025 সালেও মিসলেনিয়াস, ক্লার্কশিপ, আইডিও এই পরীক্ষাগুলো হবে। তার সাথে সাথে এনটিপিসি, কলকাতা পুলিশ এবং কম্বাইন জাজের এক্সাম হবে, সেগুলোর জন্য নতুন ব্যাচ কিন্তু এডুমান্ত্রায় স্টার্ট হবে। তাই তোমরা যারা যারা এগুলো 2025 সালে বসতে চাইছো পরীক্ষাগুলোতে তারা কিন্তু নিজেদেরকে আরও ভালো প্রিপেয়ার করার জন্য এডুমান্ত্রার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। চলো এবারে আমরা দেখে নিই এর সম্বন্ধে আরও কিছু কথা। যে গ্যাঞ্জেটিক ডলফিন, একে আমরা লোকালি শুশু বলে থাকি। অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গলে আমরা কিন্তু এটাকে শুশুক বলতাম, ঠিক আছে। হিন্দিতে বা ম্যাক্সিমাম জায়গায় এটা লোকালি শুশু নামেই পরিচিত। কেন না তাদের যে ব্রিদিং স্টাইল, অর্থাৎ যেভাবে তারা খুব অল্প সময়ের জন্য জলের ওপরে উঠে নিঃশ্বাস নেয়, তার জন্য এদের এই নামটা হয়েছে শুশু। কোথায় পাওয়া যায় না গঙ্গা ব্রহ্মপুত্র রিভার এবং তাদের যে ট্রিবিউটারি বাংলাদেশ আর নেপালেও এই গ্যাঞ্জেটিক ডলফিনকে আমরা দেখতে পাবো। তাহলে আরেকটু যদি আমরা ডিটেলসে দেখি গঙ্গা রিভারে কোথায় দেখতে পাবো, তাহলে গঙ্গার যে মেইন স্ট্রিম সেখানে তো পাচ্ছি, ঠিক আছে। তার মধ্যে ওয়েস্ট বেঙ্গল, বিহার, উত্তরপ্রদেশ এই জায়গাগুলোতে ইটসেলফ গঙ্গা রিভারে তো পাচ্ছি। তার সাথে সাথে গঙ্গার যে ট্রিবিউটারি ঘরঘোড়া, কোশি, গন্ডক, আর এদিকে চম্বল যমুনার ট্রিবিউটারি, আর রূপনারায়ণ মানে আমাদের কোলাঘাট যে রয়েছে রূপনারায়ণের পারে, সেই রূপনারায়ণও আমরা দেখতে পাবো। সেটা তো অবশ্যই মোহনার কাছে এসে পাচ্ছি। যমুনা রিভার এর মধ্যে আমরা দেখতে পাই যমুনা গঙ্গার ইম্পর্টেন্ট ট্রিবিউটারি, আর যমুনা রিভারের যে ইম্পর্টেন্ট ট্রিবিউটারি চম্বল, তাতেও কিন্তু আমরা গ্যাঞ্জেটিক ডলফিনের প্রেজেন্স দেখতে পাবো। এই ছবিটায় যদি তোমরা দেখো যতটা পার্ট রেড কালারের করা আছে সেই জায়গাগুলোতে, অর্থাৎ গঙ্গা, যমুনা এবং চম্বল রিভার, তার সাথে সাথে এখানে সোন রিভারও দেখানো আছে, আর ঘরঘোড়া, গন্ডক, কোশি এই 3টে রিভারেও আমরা কিন্তু পাবো। তাহলে এই হচ্ছে আমাদের গঙ্গার রিলেটেড। ব্রহ্মপুত্র রিভার রিলেটেড যদি দেখো তাহলে পুরো ব্রহ্মপুত্র রিভারে পাওয়া যায়, এবং আসামে ব্রহ্মপুত্রের সাথে মিট করছে যে রিভারগুলো ব্রহ্মপুত্রের ট্রিবিউটারি হিসেবে, তাদের মধ্যেও অল্প বিস্তর কিন্তু আমরা এই ডলফিনকে পাবো। এবং বাংলাদেশে পদ্মা এবং ইস্টার্ন সাইডে মেঘনা রিভার সিস্টেমের মধ্যেও আমরা পাবো। তাই জন্য আমরা যদি আমাদের নর্থ ইস্ট ইন্ডিয়াতে একটা ইম্পর্টেন্ট রিভারের কথা বলি, সেটা হচ্ছে বরাক রিভার, তাই তো। যে বরাক রিভারটা মণিপুর, মিজোরাম, আসাম হয়ে তারপরে ফাইনালি বাংলাদেশে এন্টার করে গেছে, এবং মেঘনা রিভারের একটা ট্রিবিউটারি, মেঘনা রিভার সিস্টেমের পার্ট। তাই মেঘনা রিভার সিস্টেমে তো দেখাই যায়, এবং এই বরাক রিভারে ইন্ডিয়াতেও কিন্তু আসামে আমরা কিন্তু এই গ্যাঞ্জেটিক রিভার ডলফিনকে পেয়ে থাকি।
আচ্ছা, তারপরে যদি ইন্ডিয়ার বাইরের কথায় আসি, নেপালের ক্ষেত্রে এই যে ইন্ডিয়াতে আমি বললাম যে গঙ্গার ট্রিবিউটারি ঘরঘোড়া, কোশি, গন্ডকে দেখা যায়, নেপালেও কর্ণালী রিভার অর্থাৎ যেটা ঘরঘোড়া রিভারের একটা হেডওয়ার্ড স্ট্রিম, কোশি রিভারই সপ্তকোশি হয়ে তারপর 3টে হয়ে ফাইনালি একটা কোশি স্ট্রিম হয়ে আমাদের ইন্ডিয়াতে রয়েছে। আর নারায়ণী রিভার অর্থাৎ গন্ডক রিভারেরই নেপালে একটা ট্রিবিউটারি হচ্ছে নারায়ণী রিভার, সেই রিভারগুলোতেও নেপালে আমরা দেখতে পাবো। আর বাংলাদেশে তো বললামই মেঘনা রিভার সিস্টেমে দেখা যায়, তার সাথে কর্ণফুলী রিভার এবং সাঙ্গু রিভার। কর্ণফুলী রিভারটা খুব ইম্পর্টেন্ট কারণ ইন্ডিয়া থেকে অরিজিনেট হয়েছে, মিজোরাম থেকে অরিজিনেট হয়েছে কর্ণফুলী রিভার, তারপরে বাংলাদেশ দিয়ে ফ্লো করেছে এবং বাংলাদেশের যে চট্টগ্রাম বা চিটাগাঁও পোর্ট, সেই পোর্টটা কিন্তু এই কর্ণফুলী রিভারের মাউথেই রয়েছে। তো এই জায়গাগুলোতে যতটাই ছবিতে দেখতে পাচ্ছ রেড কালারের করা আছে, আমরা কিন্তু গ্যাঞ্জেটিক ডলফিনকে এই রিজিয়নে পেয়ে থাকি। চলো নেক্সট আমরা দেখে নিই তাহলে যে ইন্ডিয়াতে কোন মেন টাইপের ডলফিন স্পেসিসগুলো পাওয়া যায়। তাহলে 3টে মেন ডলফিন স্পেসিস আমরা ইন্ডিয়াতে দেখতে পাই, তার মধ্যে অবশ্যই একটা হচ্ছে এই গ্যাঞ্জেটিক রিভার ডলফিন, যেটা এই গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা রিভার সিস্টেমে পাওয়া যায়, যেটা এই প্রথমটা হচ্ছে গ্যাঞ্জেটিক রিভার ডলফিন। সেরকমই যেমন গঙ্গায় পাওয়া যাচ্ছে, সেরকম ইন্দাস রিভারে যদি আমরা দেখি, সেখানে আমরা কিন্তু ইন্দাস ডলফিনকে পেয়ে থাকি। ঠিক আছে, সেকেন্ড যে ছবিটা দেখছো অলমোস্ট সিমিলার, দুটো অলমোস্ট সিমিলার, তো সেটাকে আমরা ইন্দাস রিভার ডলফিন পাবো। তাহলে আমরা পাঞ্জাবে খুব অল্প পরিমাণে পাওয়া যায় না বললেই হয়, যদি কিছু পাওয়া যায় তাহলে সেটা পাকিস্তানে পাওয়া যায়, ইন্দাস রিভারের মাউথের কাছে মিডিল বা লোয়ার কোর্সে গিয়ে আমরা ইন্দাস ডলফিনকে পাই। আর ভেরি ইম্পর্টেন্ট ইরাবতী ডলফিন, এই ইরাবতী মায়ানমারের একটা ইম্পর্টেন্ট রিভার, তো সেই রিভারে যে ডলফিন স্পেসিসটা পাওয়া যায় তাকে বলা হয় ইরাবতী ডলফিন। কিন্তু এই ইরাবতী ডলফিন ইরাবতী রিভার থেকে বেরিয়ে বে অফ বেঙ্গল দিয়ে ইন্ডিয়ার কোস্ট লাইনেও কখনো কখনো চলে আসে বা এসেছিল, তারপরে তারা এখানেও তাদের পপুলেশনকে ইনক্রিজ করেছে। এবং ইন্ডিয়াতে কোথায় ইরাবতী ডলফিন সব থেকে বেশি দেখতে পাওয়া যায়, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে উড়িষ্যার চিল্কা লেক, ইন্ডিয়ার লার্জেস্ট লেগুন চিল্কা লেকে আমরা সব থেকে বেশি ইরাবতী ডলফিনকে দেখতে পাই। এই ইরাবতী ডলফিনের সাথে কিন্তু গ্যাঞ্জেটিক বা ইন্দাস ডলফিনের একটা মেন ডিফারেন্স রয়েছে। দেখো এদের যে মাউথটা এরকম সামনে লম্বা কিছুটা ছুঁচোলো মতো, সেটা কিন্তু ইরাবতী ডলফিনের ক্ষেত্রে ওরকম ধরনের হয় না, এর কিন্তু অন্যরকম দেখতে। তো গ্যাঞ্জেটিক ডলফিন হচ্ছে যে ওয়ান অফ দ্য 3 ফ্রেশ ওয়াটার ডলফিনস ইন দ্য ওয়ার্ল্ড। তো এই ডলফিনগুলো সব রিভারে যেহেতু পাওয়া যায়, এদেরকে ফ্রেশ ওয়াটার ডলফিন বলা হয়। তো তার মধ্যে গ্যাঞ্জেটিক ডলফিন খুব একটা ইম্পর্টেন্ট স্পেসিস, এবং এর যে ক্যারেক্টারিস্টিকগুলো সেগুলোর জন্য এ আরও প্রেশাস হয়ে গেছে আমাদের কাছে। তো সেগুলোর কথা আগেও যেমন ডিসকাস করছিলাম, এই যে লং পয়েন্টেড নোজ, ঠিক আছে, তার একটা লং পয়েন্টেড নোজ দেখতে পাচ্ছ, তারপরে ভিজিবল টিথ, একদম সামনের দিকে তার লোয়ার এবং আপার জতে দাঁতগুলো কিন্তু ভিজিবল হয়, এবং ব্রাউনিশ কালারের চকলেটি কালারের একটা বডি থাকে। আচ্ছা, স্মল ট্রায়াঙ্গুলার লাম্প থাকে, এবং এই যে থিন অ্যান্ড লার্জ ফ্লিপার, দু সাইডে যে ফ্লিপারগুলো সেগুলো অনেক বড় হয়ে থাকে বডি সাইজের রেসপেক্টে। আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ইকো লোকেশন, এই যে সোনার সিস্টেমকে ইউজ করে এরা কিন্তু নেভিগেট করে এবং হান্টিং করে। জেনারেলি এদেরকে একা দেখতে পাওয়া যায় অথবা কখনো কখনো পেয়ারে, আর এরা খুব শাই টাইপের, লাজুক টাইপের, তাই জেনারেলি অন্য নৌকা টৌকা বোট টোট এদেরকে এড়িয়ে চলে কিছুটা। ঠিক আছে, আচ্ছা আরও তোমাদেরকে বলে দিই যে WBCS 2024 প্রিলিমিনারি 24 সালে হওয়ার কথা ছিল, 3-4 মাস হয়তো পিছিয়ে যাবে, 2025-এই হবে শুরুর দিকে, আর বেশি বাকি নেই। তো তোমরা প্রিপারেশন নিয়েছো নিশ্চয়ই এতদিন ধরে। তো এডুমন্ত্র তোমাদের সামনে কিন্তু প্রিলিমিনারি 2024 WBCS-কে বেস করে প্রচুর মক টেস্ট নিয়ে এসছে। এখানে সাবজেক্ট ওয়াইজ কিছু মক আছে, যেখানে একটা টপিক তোমাকে সিলেবাস দিয়ে দেওয়া আছে, যাতে তোমরা অল্প অল্প করে গোটা সিলেবাসটা ভালো করে রিভাইজ করে মকগুলো দিতে পারো। তো সেরকম 200টা করেই কোশ্চেন থাকবে মকগুলোতে, এবং সেই মক তোমরা তো মাত্র 299-এ পেয়ে যাচ্ছ। তাছাড়া এরপরে কমপ্লিট আরও 10টা সেট, সেটাও কিন্তু 299-এ পেয়ে যাবে। একসাথে সব কটা মক হলে খুবই কম টাকায় আরও বেশি ডিসকাউন্টে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। আর দেরি করো না, এখন থেকে নিয়ে নিতে পারো মকগুলো, কারণ প্রিভিয়াস যে মক এডুমান্ত্রার এর আগের বিগত বছরগুলো, সেখান থেকে কিন্তু শুধু WBCS নয়, বাকি অন্যান্য পরীক্ষাতেও প্রচুর কোশ্চেন স্টুডেন্টরা কমন পেয়েছে। তো তোমরা এই স্কোপটাকে মিস করো না, তো এখন থেকে নিয়ে নাও। তবে প্রিলিমিনারির আগে হয়তো সপ্তাহে দুটো করে দিলে সব কটা মক দিতে পারবে, যেটা তোমাকে আরও বেশি পরীক্ষায় কিন্তু প্রিপেয়ার করে দেবে।
আর তার সাথে সাথে বেঙ্গলি ইংলিশ ডেসক্রিপটিভ, যেহেতু মিসলেনিয়াস মেন্স আসছে, তো তোমরা যারা যারা সবকটা সাবজেক্ট পড়তে চাইছো না, শুধুমাত্র বেঙ্গলি ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে প্র্যাকটিস করতে চাইছো রেগুলারলি, তাদের জন্য বলি, কারণ WBCSও রয়েছে, ক্লার্কশিপ মেন্সও রয়েছে 2025 সালে, সবকটাতেই বেঙ্গলি ইংলিশ রয়েছে এবং এই বেঙ্গলি ইংলিশ ল্যাঙ্গুয়েজ গ্রুপটা কিন্তু যথেষ্ট মার্কসটা ম্যাটার করে দেয়। তো সেই জন্য তোমাদের জন্য রয়েছে প্রতি সপ্তাহে তোমরা লাইভ ক্লাস পাবে, তার সাথে সাথে তোমাদেরকে কোশ্চেন দেওয়া হবে, তোমরা লিখে সাবমিট করলে পরে সেগুলো কারেকশন করে দেবেন স্যার ম্যাডামরা, এবং তোমার কি কি জায়গায় আরও ইমপ্রুভ করা যেতে পারে সেগুলোও ডিসকাস করে দেওয়া হবে, 1-to-1 মেন্টরিংও করা হবে, এবং তার সাথে সাথে কিছু অফিসাররাও তোমাদেরকে স্পেশাল গাইডেন্স দেবেন। তো মাত্র মান্থলি সামান্য ফিজে তোমরা কিন্তু জয়েন করতে পারো এই ল্যাঙ্গুয়েজ গ্রুপের যে ওয়ার্কশপটা হচ্ছে, যেটা 2025 সালে অনেক পরীক্ষায় কিন্তু ডেসক্রিপটিভ পেপারস রয়েছে, সেগুলোতে তোমাদের কাছে হেল্পফুল হবে। চলো আমরা ফিরে আসি আমাদের টপিকে। তাহলে এবারে চলে আসি আমাদের কারেন্ট নিউজ যেটা ঘটেছে। কি হয়েছে না, যে কুলসি বলে একটা রিভার, ব্রহ্মপুত্রের একটা ট্রিবিউটারি, যেটা মেঘালয়ের খাসি হিলস থেকে অরিজিনেট হয়েছে এবং নর্দার্ন সাইডে ফ্লো করে ফাইনালি ব্রহ্মপুত্রের সাথে মিট করেছে। রিভারটার নাম হচ্ছে কুলসি রিভার। তো এই কুলসি রিভারেই কিন্তু প্রথম একটা ডলফিনকে নিয়ে তাকে ভেটেরিনারি কেয়ার দেওয়া হয়েছে এবং তার গায়ে এই ট্যাগ ইন্ট্রোডিউস করা হয়েছে। তাহলে কে করেছে? তো স্বাভাবিকভাবেই মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট এবং ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, তাদের আন্ডারেই কিন্তু এই ইনিশিয়েটিভটা হচ্ছে, কিন্তু সেটা এক্সিকিউট করেছে কে না, ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া কার সাথে কোলাবোরেট করে না, আসাম ফরেস্ট ডিপার্টমেন্ট অ্যান্ড বায়োডাইভার্সিটি কনজারভেশন গ্রুপ, যার নাম হচ্ছে আরণ্যক। এই সবকটা জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে কারা ইনিশিয়েটিভ নিয়েছে এবং অ্যাকচুয়ালি কারা এটাকে এক্সিকিউট করছে, এবং কোন রিভার বললাম, কুলসি রিভার, যে ব্রহ্মপুত্রের একটা ট্রিবিউটারি। তাহলে এই যে ট্যাগিং যে প্রজেক্টটা নেওয়া হয়েছে, সেটা কেন নেওয়া হচ্ছে না, তার থেকে যাতে আরও ভালোভাবে আমরা বুঝতে পারি যে এই ডলফিনের যে সিজনাল এবং মাইগ্রেটারি যে প্যাটার্ন, এই যে বলছিলাম তাদের নেচার কীরকম, তাদের বিহেভিয়ার কীরকম, কি করে তারা সারাদিন, কি খায়, সেইগুলোকেই আরও ভালোভাবে স্টাডি করার জন্য কিন্তু আমরা এই ট্যাগিং যে ইনিশিয়েটিভটা সেইটা নিয়েছি। এবং এদের ডিস্ট্রিবিউশন বলো, এই যে হ্যাবিটেট ইউটিলাইজেশন, বা পার্টিকুলারলি যে ফ্র্যাগমেন্টেড বা মানে কোন কোন রিভারের মধ্যে এদেরকে পাওয়া যাচ্ছে, ঠিক আছে? মেইন কথা, এক কথায় বলতে গেলে এদের নেচার বা ক্যারেক্টারিস্টিক কীরকম, সেইটাকে আরও ভালোভাবে বোঝার জন্যই কিন্তু আমরা এই ট্যাগিংটা ইন্ট্রোডিউস করছি। তাহলে এই যে ট্যাগটা সেটা কীরকম না, বলছে খুবই লাইট ওয়েট, স্বাভাবিকভাবেই, যাতে এদের কোনো সমস্যা না হয়, কিন্তু সেটা কম্প্যাটেবল কি না সিগন্যাল এমিট করতে, যেটা অ্যাগ্রোস স্যাটেলাইট সিস্টেমের সাথে কানেক্টেড। অর্থাৎ এই যে ট্যাগগুলো, সেটাকে আমরা কিন্তু যে ডেটাটা, সেটা কিন্তু স্যাটেলাইটের মাধ্যমে আমরা সংগ্রহ করতে পারবো, এবং তার জন্য খুব কম টাইমের মধ্যে খুব অ্যাকিউরেট ডেটা আমরা কিন্তু এই ডলফিনগুলো সম্বন্ধে পেয়ে যাব, যেটা আমাদেরকে হেল্প করবে এতদিন ধরে আমরা তাদের যে এই যে এত ডিক্লাইন চলছে লাস্ট কয়েকটা ডিকেড ধরে, তার অ্যাকচুয়ালি কী কারণ সেইটা ফাইন্ড আউট করতে আমাদের প্রবলেম হচ্ছিল, কিন্তু এই ট্যাগিং করার ফলে আমরা কিন্তু খুব ইজিলি ফাইন্ড আউট করতে পারবো এবং অ্যাকিউরেটলি করতে পারবো, এবং কি প্রবলেম হচ্ছে সেটা ঠিকঠাক আইডেন্টিফাই করতে পারলে তবেই আমরা অ্যাকিউরেট প্রিজারভেটিভ যে মেজারটা সেইটা নিতে পারবো। তো এই যে ঘটনাটা, এটা স্বাভাবিকভাবেই একটা হিস্টোরিক মাইলস্টোন ইন্ডিয়ার রেসপেক্টে, কারণ এই প্রথম এরকম কোনো অ্যাকোয়াটিক স্পেসিস বলো বা গ্যাঞ্জেটিক রিভার ডলফিন বলো, তার উপরে প্রথম কোনো স্পেসিসকে এরকম ট্যাগিং করা হচ্ছে, যেটা স্যাটেলাইট সিস্টেমের সাথে কানেক্টেড। তো ট্যাগিং রিভার ডলফিন, যেটা আমি এক্ষুনি বলছিলাম তোমাদের, যে উইল কন্ট্রিবিউট দ্য এভিডেন্স বেসড কনজারভেশন স্ট্র্যাটেজি। আমি প্রিজারভেশন বা কনজারভেশনের যে স্ট্র্যাটেজিটা নেব, সেটা আমার কাছে যে ডেটা রেকর্ডেড হবে, সেটা আমার কাছে একটা স্ট্রং এভিডেন্স, এবং তার বেসিসে আমি নিতে পারবো, এবং স্বাভাবিকভাবেই সেটা সেই জন্য খুব আর্জেন্টলি নেওয়াও যাবে এবং অনেক বেশি এফেক্টিভ হবে আগামী দিনে এই গ্যাঞ্জেটিক ডলফিন বা এরকম ধরনের এন্ডেঞ্জার্ড স্পেসিসকে প্রোটেক্ট বা প্রিজার্ভ করার জন্য। তো চলো আরও কিছু কথা যদি বলতে হয়, তাহলে গ্যাঞ্জেটিক রিভার ডলফিন, আমি বারবার এটাই বলছি যে কেন ইউনিক তোমাকে জিজ্ঞেস করতে হতে পারে, মানে করতেই পারে কোশ্চেনে। তাহলে তারা নিয়ারলি ব্লাইন্ড, চোখে দেখতে পায় না, শুধু লাইট আর ডার্ক এই দুটোর মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারে, তাই জন্য তারা নেভিগেশন আর হান্টিংয়ের জন্য
কিসের ওপর বেস করে থাকে না ইকো লোকেশন অর্থাৎ সোনার সিস্টেমের ওপর বেস করে তারা কিন্তু নেভিগেট করে। আর ইন্ডিয়াতে 90% অফ এই গ্যাঞ্জেটিক ডলফিন দেখতে পাওয়া যায়, বা ফ্রেশ ওয়াটার ডলফিন যেটা বলছিল যে 3টে ফ্রেশ ওয়াটার ডলফিন স্পেসিসের মধ্যে অর্থাৎ ইন্দাস ডলফিন আর ইরাবতী ডলফিনের থেকেই অনেক বেশি মাত্রায় এই গ্যাঞ্জেটিক ডলফিনকেই আমরা পেয়ে থাকি। এবং আগেই তোমাদের বললাম আলাদা আলাদা করে যে গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা রিভার সিস্টেম, কর্ণফুলী রিভার এই জায়গায়, এবং নেপালেও কোশি, ঘরঘোড়া, গন্ডক, গঙ্গার যে ট্রিবিউটারিগুলো সেই সমস্ত জায়গায় আমরা এই গ্যাঞ্জেটিক ডলফিনকে ছড়িয়ে থাকতে দেখতে পাবো। যদিও আমরা লাস্ট সেঞ্চুরি যদি বলো বা হাফ অফ দ্য সেঞ্চুরিতে এটা সংখ্যাটা অনেকটাই কমে গেছে। মানে আগে ওয়েস্ট বেঙ্গলেও আমরা যদি গঙ্গার মোহনায় দেখতাম আর কি, সেই জায়গাতেও কখনো কখনো এদেরকে দেখতে পাওয়া যেত, যাদেরকে আমরা শুশুক বলতাম, কিন্তু লাস্ট কয়েকটা ডিকেড ধরে তাদেরকে আর অলমোস্ট দেখাই যায় না। সুতরাং যে রিজিয়ানটা আমরা বলছি যে এতটা জায়গায় এদের প্রেজেন্স ছিল সেটা অলমোস্ট এখন অনেক অনেক কমে গেছে, এক্সটিংক্ট হয়ে গেছে। তাই জন্য IUCN এর লিস্টেও এটা ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে। আর এই ট্যাগিং করার ফলে যে সুবিধাটার কথা বলছিলাম, যে এদেরকে স্টাডি করা একটা চ্যালেঞ্জ ছিল। কেন না, এরা খুব কম সময়ের জন্যই জলের ওপর উঠতো, এবং একবার ওই নিঃশ্বাস নেওয়ার জন্য উঠতো, তো 5 থেকে 30 সেকেন্ড মাত্র এরা জলের ওপরে থাকতো। সেই জন্য এদেরকে ভালোভাবে এতদিন আমরা স্টাডি করে উঠতে পারিনি যে কি কারণে এরা এক্সটিংক্ট হয়ে যাচ্ছে। তো এখন থেকে সেই প্রবলেমটা আর হবে না, কারণ ট্যাগিং করার ফলে আমরা সাইন্টিফিক্যালি অনেক কিছু অবজার্ভ করতে পারবো বা প্রিজারভেটিভ অনেক মেজার্স নিতে পারবো। এবং তার সাথে সাথে শুধুমাত্র এই অ্যাকোয়াটিক বায়োডাইভার্সিটি এটাকে রক্ষা করার জন্যই যে এত কিছু করা হচ্ছে তা নয়, তার পাশাপাশি আরও একটা এক্সট্রা মানে আমরা বেনিফিটও পাবো, যেটা বলছিলাম যে এই গ্যাঞ্জেটিক রিভার ডলফিনের সংখ্যা কত আছে কোন রিভারে, যেটা কিন্তু একটা ইন্ডিকেটর হিসেবে আমরা বুঝতে পারি যে সেই রিভারের হেলথ কেমন, সেই রিভারের ওয়াটার কতটা পলিউটেড, তার ওপর ডিপেন্ড করে যে গ্যাঞ্জেটিক রিভার ডলফিনের প্রেজেন্স সেখানে আছে কি নেই। তো যে সমস্ত মানুষজন বলো, বসতি বলো, এই সমস্ত নদীর পাড়েই গড়ে উঠেছে বড় বড় গ্রাম, মানে শহর যাই বলো, তো তারা যে ওয়াটারটার ওপর রিলাই করে ডেলি বেঁচে আছে, সেই ওয়াটারটার কোয়ালিটি তাকে ভালো রাখা, সেটাও কিন্তু একদিক দিয়ে হবে এইভাবে গ্যাঞ্জেটিক ডলফিনকে যদি আমরা আরও বেশি প্রোটেক্ট বা প্রিজার্ভ করে তাদের সংখ্যাকে আরও ইনক্রিজ করতে পারি। তো সেটাই গ্যাঞ্জেটিক ডলফিন সেই জন্য ক্রুশিয়াল বলা হয়। এটা এই রিভার সিস্টেমের একটা অ্যাপেক্স প্রেডেটর তো বটেই, তার সাথে সাথে একটা আমব্রেলা স্পেসিস হিসেবে কাজ করে। ঠিক আছে, তার মানে বাকি যে স্পেসিস ডাইভার্সিটি রয়েছে বা সেই রিভারের যে হেলথ কন্ডিশন অর্থাৎ ওয়াটারের কোয়ালিটি কেমন আছে, সেগুলো কিন্তু আমরা এই গ্যাঞ্জেটিক রিভার ডলফিনের প্রেজেন্স থেকে বুঝতে পারি। তো সেই জন্য আলটিমেটলি যারা যারা আসামে এই ইনিশিয়েটিভটা প্রথম নিয়ে স্টার্ট করেছে, তারা এটাও এক্সপেক্ট করেছে যে বাকি যে সমস্ত স্টেটগুলোতে এই গ্যাঞ্জেটিক রিভার ডলফিন পাওয়া যায় সেই স্টেটগুলো এগিয়ে আসুক এবং তারাও এইভাবে এই যে প্রজেক্ট সেখানে পার্টিসিপেট করুক এবং তাদের রিজিয়নের মধ্যে, তাদের স্টেটের মধ্যে গ্যাঞ্জেটিক ডলফিনকেও তারা ট্যাগিং করা শুরু করুক। তাতে আগামী দিনে আমাদের যে এই মেন যে রিভার সিস্টেমটা ইন্ডিয়ার, গঙ্গা, ব্রহ্মপুত্র, তাদেরও কিন্তু প্রোটেক্ট করা সম্ভব হবে। তো যা যা আলোচনা করলাম গ্যাঞ্জেটিক ডলফিন এবং এই ডলফিন স্পেসিস নিয়ে আরও যা কিছু ইম্পর্টেন্ট, সবটাই আগামী 2025-এ যা যা পরীক্ষা হতে চলেছে কিছু না কিছু কোশ্চেন তোমরা কিন্তু এখান থেকে পাবে। তো আশা করি তোমাদের খুবই হেল্প হবে আজকের ভিডিওটা থেকে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও। বাকি যারা তোমাদের চেনা জানা অ্যাসপিরেন্ট রয়েছে, যারা কম্পিটিটিভের জন্য প্রিপারেশন নিচ্ছে, তাদের সাথেও শেয়ার করো। আর অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো। অন্যান্য সাবজেক্টের ওপরও এরকমই আরও ইনফরমেটিভ ভিডিও তোমার আগে সবার কাছে পৌঁছে যাওয়ার জন্য। ভালো থেকো সবাই, পড়াশোনা চালিয়ে যাও। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।